আচ্ছা দোস্ত, এই যে সবাই প্রেম করছে, কেন প্রেম করে? আর প্রেম করলে কি কথা বলে ওরা? আমি তো এসব নিয়ে পিএইচডি করেছি, তাই না? আমি কি করে বলবো ওরা কি কথা বলে? আরে, পিএইচডি করিসনি তো কি হয়েছে? তোকে কত মেয়ে প্রপোজ করেছে, আইডিয়া তো থাকার কথা। তুই কারো প্রপোজ অ্যাকসেপ্ট করতে দিয়েছিস? সব মেয়ে মেরে ভাগিয়ে দিয়েছিস। আচ্ছা, আমার সুখ তোর সহ্য হয় না? না নিজে কারোর সাথে প্রেম করিস, আর না আমাকে করতে দিস। ঠিক আছে, তাহলে আমরা প্রেম করি, চল। প্রেম আর তোর সাথে? এমনিতেই তো আমার অবস্থা খারাপ হয়ে আছে তোর বেস্ট ফ্রেন্ড হয়ে। আর গার্লফ্রেন্ড হলে আমার বেঁচে থাকতে হবে না। তুই কাউকে বিয়ে করিনি। এখন এত কেয়ার করি তো তাই বুঝিস না আমার গুরুত্ব। যখন থাকবো না তখন ঠিকই চোখের পানি আর নাকের পানি ফেলে কান্না করবি। বেঁচে যাই আমি তুই না থাকলে। যখন থাকবি না তখন বুঝবি। এখন চল, ক্লাস শুরু হয়ে যাবে। দুজনে কলেজের পুকুর পাড়ে এসে বসে আড্ডা দিচ্ছিলাম। আমি ফারদিন, তিশা আমার বেস্ট ফ্রেন্ড। দুজনে উঠে ক্লাসে চলে আসি। আর হ্যাঁ, আমরা দুজনে সেই ক্লাস 9 থেকে একসাথে পড়ছি। অনার্স শেষ বর্ষে পড়ছি দুজন। দুইটা ক্লাস করে দুজন বাহিরে এসে হালকা নাস্তা করে ফারদিনের বাইকে করে বাসার দিকে যেতে থাকি। আমাকে বাসায় নামিয়ে দিয়ে ফারদিন চলে যায়। বাসার ভেতরে আসতেই আম্মু বলে, কি রে, এত তাড়াতাড়ি কলেজ ছুটি হয়ে গেল? দুইটা করে চলে এসেছি, বাকি ক্লাস হবে না। ফাঁকিবাজি কেউ তোর থেকে শিখুক। কলেজে গিয়ে ক্লাস করতে ভালো লাগে না, সারাদিন মোবাইল নিয়ে বসে থাকতে ভালো লাগে। আচ্ছা আম্মু, আমি কি কখনো ফেল করেছি বলো তো? ভালো রেজাল্ট তো করেন নাই আম্মা চান, কোনো রকম টেনে টুনে পাশ করেন। পাশ করেছি এটাই অনেক। এত ভালো রেজাল্ট করে কি হবে? সেই তো অন্যের ঘরে রান্না করতে পাঠাবে। নাচতে না জানলে উঠান বাঁকা, ভালো রেজাল্ট করতে পারে না আর বলে ভালো রেজাল্ট করে কি হবে। আম্মুকে ভেঙচি কেটে রুমে চলে আসি। সব সময় এক কথা, চেঞ্জ করে শুয়ে পড়ি। এখন খাবারের জন্য নিচে গেলে আরো কত কথা শুনতে হবে। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে চলে আসি। আব্বু এখনও অফিস থেকে আসেনি। আর আম্মুকে জন্মের পর দেখিনি। কাজের মেয়েটা সকালে এসে সব কাজ শেষ করে রান্না করে দিয়ে চলে যায়। শুয়ে মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে পড়ি। বিকাল 4টা বাজে। হঠাৎ আম্মু রুমে এসে বলে, তিশা, একটা শাড়ি পরে নিচে আয়। হঠাৎ শাড়ি পরবো কেন? কাহিনী কি আম্মু? তোর আব্বুর বন্ধু আর তার ছেলেকে নিয়ে এসেছে, তোকে দেখতে এসেছে। আমি এখন বিয়ে করব না। দেখতে এসেছে শুধু, আর দেখতে এলে কি বিয়ে হয়ে যায়? তাড়াতাড়ি চেঞ্জ করে নিচে আয়। দেখতে এলে কি বিয়ে হয়ে যায় নাকি? এই কথার জন্য কত মেয়ের স্বপ্ন যে নষ্ট হয়ে গেছে তার ঠিক নেই। এখন কিছু বলতেও পারবো না। শাড়ি পরে নিচে চলে আসি। আম্মু আমাকে নিয়ে তাদের সামনে বসিয়ে দেয়। আমি ছেলের দিকে আর চোখে তাকিয়ে দেখি হ্যাংলার মতো আমার দিকে তাকিয়ে আছে। ইচ্ছে করছে শালার চোখ গেলে দেই। তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে আমাকে তাদের খুব পছন্দ হয়েছে, আর বিয়ের দিনক্ষণ খুব তাড়াতাড়ি ঠিক করবে। মোবাইলের রিংটনে ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে মোবাইল হাতে নিয়ে দেখি বেস্টু লেখা। তোর জন্য কি একটু শান্তিতে ঘুমাতেও পারবো না? শালা, এইদিকে আমি মরে যাচ্ছি আর তুই শান্তিতে ঘুমাচ্ছিস? কেন, তোকে কি সাপে কেটেছে নাকি? নাকি ভুল হয়ে মধু ভেবে বিষ খেয়ে নিয়েছিস? কেন যে আল্লাহ আমাকে এত সুন্দর করে বানিয়েছে। এই ফালতু কথা বলার জন্য তুই আমার ঘুম নষ্ট করলি? দোস্ত, তুই ছাড়া তো আমার কেউ নেই। তুই আমাকে এই বিপদ থেকে বাঁচা। এত ড্রামা না করে কি হয়েছে বলবি? একটু আগে আব্বুর বন্ধু আর তার ছেলে এসে আমাকে দেখে গেছে। আমাকে তাদের পছন্দ হয়েছে। আমি এই বিয়ে করব না, তুই কিছু কর। আমি তোকে ওই ছেলের হাতে তুলে দিয়ে আসবো। তোর বিয়ে হলে সবচেয়ে বেশি খুশি হব আমি। তোর জ্বালা থেকে বাঁচবো। আমার মাথা না খেয়ে এখন যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার মাথা খা। আমাকে ঘুমাতে দে। শালা, তোর ঘুম আমি বের করছি। আমাকে তুই ওই ছেলের হাতে তুলে দিবি, তাই না? আমি আসছি, তোর এমন জায়গায় লাথি দিব কখনো বাবা হতে পারবি না। ঘুম থেকে উঠে পরে কথা বলবো। শালা কল কেটে দিল। শালা আমাকে বুঝতেই চায় না, রাম ছাগল একটা।
আমি তো তোকে ভালোবাসি ফারদিন, অন্য কাউকে কি করে বিয়ে করব? সন্ধ্যায় ঘুম থেকে করে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আব্বু সোফায় বসে আছে। আমি এসে আব্বুর পাশে বসি। কিরে, তোর ঘুম হলো? তুমি কখন এসেছো আব্বু? ঘন্টাখানেক আগে। তোর রুমে গিয়ে দেখি তুই ঘুমিয়ে আছিস। কলেজ কেমন চলছে তোর? খুব ভালো আব্বু। তিশার সাথে ঝগড়া করে বাসায় এসেছিস নাকি আজও? না আব্বু, আচ্ছা ভালো কথা মনে করিয়ে দিয়েছো তো। তখন কল করে কি আবল তাবল বললো বুঝিনি। আমি তিশার সাথে কথা বলে আসছি। রুমে এসে তিশাকে কল করি, সাথে সাথে কল রিসিভ করে। কিরে, মোবাইল হাতে নিয়ে বসেছিলি নাকি? কেন কল করেছিস বল। আরে তুই তখন কল করে কি আবল তাবল বললি বুঝিনি। এখন বল কি হয়েছে। তোকে বলে আর লাভ নেই, আর 7 দিন পর বিয়ে, এসে ঠুসে খেয়ে যাস। রিয়েলি? তোর বিয়ে ঠিক হয়ে গেছে? ওয়াও, আমি অনেক খুশি। এবার একটা প্রেম করতে পারবো। যা ইচ্ছে কর গিয়ে, আমাকে আর কখনো কল করবি না তুই। এটা কি হলো? আমাকে দিশা কল করতে না বললো কেন? আচ্ছা, বরকে পেয়ে বন্ধুকে ভুলে গেছে? সে যাই হোক, এবার একটু শান্তিতে থাকা যাবে। রুম থেকে বের হতে গেলে মোবাইলটা বেজে ওঠে। তিশার আম্মু কল করেছে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? খুব ভালো আছি। তুই তো এখন আমাকে ভুলেই গেছিস, আমাদের বাসায়ও আসিস না, আর আমাকে কলও করিস না। আমি আমার এত কিউট আন্টিকে ভুলতে পারি? হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। শোন, তুই আজকে আমাদের বাসায় চলে আয়। তিশার বিয়ে ঠিক হয়েছে, আমার তো কোনো ছেলেই নেই, তোকেই সব কিছু করতে হবে। আমি আসি তো আন্টি, আমার বেস্টুর বিয়ে বলে কথা। আমি আজকেই চলে যাচ্ছি। আমি কল কেটে নিচে এসে আব্বুর পাশে বসি। কিরে, তিশার সাথে কথা হলো? আব্বু, আর 7 দিন পর তিশার বিয়ে। আমাকে আন্টি আজকেই যেতে বলেছে। এটা তো খুশির খবর। তা কখন যাবি? এখনই যাবো আব্বু, তোমাকে বলার জন্য আসলাম। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকবি ওখানে, আর কোনো রকম ফাজলামো করবি না। আমি ঠিক আছে বলে রুমে এসে একটা ব্যাগে কিছু ড্রেস নিয়ে আব্বুর থেকে বিদায় নিয়ে বাইক নিয়ে চলে আসি তিশাদের বাসায়। কলিং বেল দিতেই তিশা দরজা খুলে আমাকে দেখে বলে, তুই আমাদের বাসায় এসেছিস কেন? আর ব্যাগ কেন তোর হাতে? আমি না তোমাকে ছাড়া থাকতে পারছি না জান, তাই তোমাকে নিয়ে পালাবো বলে ব্যাগ নিয়ে এসেছি। কি এসব বলবো ভেবেছিস? আন্টি কল করে আসতে বলল, তোর বিয়ে সব দায়িত্ব আমার। তোর থেকে আমি এসব কথা শুনতেও চাই না, তোকে কিছু করতে হবে না, তুই যা এখান থেকে। তিশা, তুই ফারদিনের সাথে এভাবে কথা বলছিস কেন? ও তোর বেস্ট ফ্রেন্ড, আর তোর বিয়েতে ও থাকবে না? দেখো না আন্টি, তোমার মেয়ে শুধু শুধু আমার সাথে ঝগড়া করছে। শালা, তোর মাথা আমি ফাটিয়ে দেব। ফিস ফিস করে কি বলছিস? তোমার মেয়ে আমার মাথা ফাটাবে বলছে। এই সর সামনে থেকে। আমি তিশাকে ধাক্কা দিয়ে সরিয়ে আন্টির কাছে এসে আন্টির পাশ হয়ে সালাম করি। আন্টি আমার পিঠে হাত বুলিয়ে দেয়। তিশা, ফারদিনকে তোর পাশের রুমে নিয়ে যা, ফ্রেশ হয়ে খেতে আয়। আমি মাথা নেড়ে হ্যাঁ বললে তিশার সাথে রুমে চলে আসি। আচ্ছা তিশা, তোর বরকে তো দেখালি না, দেখতে কেমন? ঠিক তো সব কিছু, নাকি তোর মতো নাক বসা? তোর নাক ফাটিয়ে দিব আমি, দাঁড়া। আমি দরজা বন্ধ করে ওয়াশরুমে চলে যাই। বাহির দেখে আমাকে ইচ্ছে মতো বকছে। সবাই একসাথে ডিনার করতে বসেছি। আব্বু ফারদিনকে আঙ্কেল কেমন আছে, লেখাপড়া কেমন চলছে, আরো অনেক কিছু জিজ্ঞেস করছে। আব্বু ভালো আছে আঙ্কেল, আর সব কিছু ঠিকঠাক চলছে। আচ্ছা শোন, কাল শপিং করতে যাব, তুইও কিন্তু আমাদের সাথে যাবি। আমি নিজেই তিশার বিয়ের সব কিছু করবো আন্টি। কিরে তিশা, ঠিক বললাম তো? তিশা আমার দিকে তাকিয়ে দাঁত কিরমির করছে। আমি এটা বুঝতে পারছি না, তিশা ওর বিয়ে ঠিক হবার পর থেকে আমার সাথে এমন করছে কেন? আমি কি ঘুমের ঘরে তখন উল্টাপাল্টা কিছু বলেছি? আর কিছু ভাবতে পারছি না। সবাই একসাথে ডিনার শেষ করছি। তিশার রুমে এসে তিশাকে দেখতে পেলাম না। বাসার সবখানে খুঁজলাম, কোথাও নেই। ছাদে এসে দেখি ম্যাডাম রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে ওর পাশে দাঁড়াতে খেয়াল করি তিশা কান্না করছে। আমাকে দেখে তাড়াতাড়ি চোখের পানি মুছে নেয়। কিরে, কি হয়েছে তোর? কান্না করছিস কেন? কিছু হয়নি, তুই এখানে কেন এসেছিস? আঙ্কেল আন্টিকে ছেড়ে চলে যাবি তাই কান্না করছিস?
তোকে এত কিছু জানতে হবে না, তুই কখনো বুঝবিও না। তুই বুঝিয়ে বললেই তো বুঝি। এত বছরও যখন বুঝিসনি আর এখনো বুঝবি না। কি হয়েছে তোর, আমাকে বলবি না তিশা? কিছু হয়নি, আমাকে একটু একা থাকতে দে প্লিজ। ফারদিন কিছু না বলে চুপচাপ চলে যায়। আমি আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলি। তুই আমাকে কখনো বুঝবি না ফারদিন। তিশার যে কি হয়েছে বুঝতেই পারছি না। আমার জানতেই হবে তিশা কি এই বিয়েতে রাজি কিনা। পরের দিন সকালে সবাই শপিং করতে চলে আসি। ফারদিন, তোর যা পছন্দ নিস কিন্তু। আমি আগে তিশার জন্য বেনারসি দেখি আন্টি। তিশা বেনারসি পরবে নাকি লেহেঙ্গা? তোর আমার জন্য কিছু পছন্দ করতে হবে না, তুই তোর জন্য পছন্দ কর। আন্টি শাড়ি দেখতে ব্যবস্থা করো। আমি তিশার হাত ধরে চেঞ্জিং রুমে চলে আসি। এখানে কেন নিয়ে এসেছিস? কি হয়েছে তোর বল আমায়? কাল থেকে তুই আমার সাথে ঠিকমতো কথা বলছিস না। আমি কি কোনো ভুল করেছি? তুই না বললে আমি বুঝবো কি করে? তিশা কিছু না বলে আমার ঠোঁটে কিস করে। আমি বড় বড় চোখে ওর দিকে তাকিয়ে আছি। এখনো বলতে হবে আমি চাই? আর কেন তোর সাথে এমন করছি? বলি তিশা চলে যায়, আমি ওখানেই বসে পড়ি। তার মানে তিশা আমাকে ভালোবাসে। আমি একটা স্টুপিড, তিশাকে কখনোই বুঝতেই পারলাম না। আর তিশা আগে বললে কি হতো? চেঞ্জিং রুম থেকে বের হয়ে এক কোণে বসে আছি। তিশা হাতে করে একটা নেভি ব্লু রঙের পাঞ্জাবি এনে আমার দিকে এগিয়ে দিয়ে বলে, দেখ তো এটা পরে কেমন লাগে তোকে। আগে কেন বলিসনি? তুই তো একটা গাধা, কতবার বোঝাতে চেয়েছি, তুই বুঝতে চেয়েছিস। আর আমি একটা মেয়ে হয়ে কিভাবে বলি? এখন কি হবে? তোর তো বিয়ে ঠিক হয়ে গেছে। গার্লফ্রেন্ডের বিয়ে খাবি এখন? তুই সুখী না হলে আমি যে ভালো থাকবো না। চল পালিয়ে যাই। আব্বু এসব শুনলে আমাকে শেষ করে ফেলবে। তুই কিছু কর ফারদিন, আমি তোকে ছাড়া অন্য কারো হতে পারবো না। আমি তোকে কতটা ভালোবাসি, তুই আমার কতটা জুড়ে আছিস, আমি তোকে বোঝাতে পারবো না। আচ্ছা এখন শপিং শেষ কর, পরে দেখি কি করা যায়। শপিং শেষ করতে করতে বিকেল হয়ে যায়। রেস্টুরেন্ট থেকে লাঞ্চ শেষ করে তিশাদের বাসায় চলে আসি। বিকেলে ছাদে দাঁড়িয়ে ভাবছি কি করা যায়। মনের মাঝে যে ঢেউ খেলছে তা কেউ জানবে, কেউ বুঝবেও না। তিশার চোখের পানি আমি সহ্য করতে পারবো না। আর তিশা আমাকে ছাড়া ভালো থাকবে না। একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে একা একা বলতে থাকি, আচ্ছা আল্লাহ তুমি বলো এখন আমি কি করব? আমার কি করা উচিত? একদিকে আঙ্কেল আন্টির সম্মান, আর একদিকে আমার তিশার সুখ। কোন দিকে যাব আমি? আমাকে নিয়ে পালিয়ে চল। তিশা আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে কথাটা বলল। আমি তিশাকে ঘুরিয়ে আমার সামনে এনে বলি, তুই যদি আগে বলতি আমি আঙ্কেল আন্টির সাথে কথা বলতে পারতাম, কিন্তু এখন তোর বিয়ে ঠিক হয়ে গেছে, কি করব মাথায় আসছে না। আমি ফারদিনকে শক্ত করে জড়িয়ে ধরি। মনের মাঝে এতদিনের জমে থাকা পাহাড়টা গলে গেল। আমি জানি না তুই কি করবি, কিভাবে করবি। আমি তোকে চাই, শুধু তোকেই। আমাকে একটু জড়িয়ে ধর না। আমি তিশাকে শক্ত করে জড়িয়ে ধরি। তিশার চোখের পানি ছেড়ে দেয়। ওর চোখের পানিতে আমার বুক ভিজে গেছে। আমি ওকে ছাড়াতে গেলে ও আরও শক্ত করে জড়িয়ে ধরে। আমি আর ওকে ওঠানোর চেষ্টা করলাম না। আমার দুই চোখ জুড়ে জল। কবে আমার হবি বল না। ভালোবাসার নামে এমন করিস না ছল। তুই তো আমার জীবন মরণ, কিন্তু আমি বুঝি না তোর প্রেমের ধরন। একবার বল না, আমি কি তোর নই? তুই যখন আমাকে কিস করেছিস তখন থেকে জানি না আমার কি হয়েছে। আমার এখন শুধু তোকে হারানোর ভয় কাজ করছে। আমিও যে তোকে ভালোবাসি সেটা তখনই বুঝলাম। চল না আব্বু আম্মুকে গিয়ে বলি আমরা। এখন না, সময় সুযোগ বুঝে বলবো। আচ্ছা চুপ, তোর শ্বশুর কল করেছে। আব্বু বলো। ওখানে গিয়ে তো আমাকে ভুলেই গেলি, একবারও কল করি না। এখানে এসে তো বিজি হয়ে গেছি। আচ্ছা আব্বু তোমাকে কিছু বলার ছিল। বল না, কি বলবি? আব্বু তিশার এইদিকে বিয়ে ঠিক হয়েছে, আর তিশা আমাকে ভালোবাসে। কি করব এখন? আচ্ছা, তুইও কি তিশাকে ভালোবাসিস? আব্বু আমিও তিশাকে ভালোবাসি। আচ্ছা, আমি কাল আসছি, ওনাদের সাথে কথা বলে দেখি। আমি কি ছোট বাচ্চা নাকি? কপালে চুমু দিচ্ছিস কেন? ছোট বাচ্চাদের শুধু কপালে চুমু দেয়, কে বলল তোকে? আমার কথা শেষ হবার আগেই আমার ঠোঁট বন্ধ করে দিল ও ঠোঁট দিয়ে।
10 মিনিট পর ছেড়ে দিয়ে দুজনে হাঁটুতে হাত রেখে হাঁপাচ্ছি, দ্রুত নিঃশ্বাস নিচ্ছি। এইভাবে কিস করতে হয় গাধা? আর একটু হলে তো নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। তুই যে ইমরান হাশমির কত বড় ভক্ত বুঝতে পারছি। আমি তো তোর ভক্ত। বলেই জড়িয়ে ধরে। আরও বেশ কিছু সময় দুজনে ছাদ এভাবে থেকে সন্ধ্যায় নিচে চলে আসি। রাতে সবাই একসাথে খাবার খেতে বসেছি। তিশা, কাল অফিক আসবে, তোকে নিয়ে নাকি একটু বাহিরে যাবে। আমি কোথাও যাব না আম্মু। যাবি না মানে? বিয়ের আগে একে অপরকে জানার প্রয়োজন তো আছে। আন্টি সমস্যা নেই, তিশা যাবে, আমিও ওর সাথে যাব। তিশা রাগী লোকে আমার দিকে তাকায়। আমি চোখে ইশারায় চুপ করতে বলি। ডিনার শেষ করে রুমে এসে দরজা বন্ধ করতে গেলে তিশা ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তুই এখানে? কেউ দেখলে সমস্যা হয়ে যাবে। তোকে কে বলতে বলেছে আমি যাব? আমি যাব না। মেরি জান, আমি আছি তো। আর ঘুরতে তো যাব আমরা। ওই শালার এমন অবস্থা করব বিয়ের স্বাদ মিটে যাবে। সত্যি তো? উল্টোপাল্টা কিছু হবে না তো? আমার ওপর বিশ্বাস আছে তো? নিজের থেকে বেশি বিশ্বাস করি। আমি তিশার হাত ধরে টেনে বুকে জড়িয়ে ধরি। তিশা আমাকে জড়িয়ে ধরে গালে কিস করে। আরও কিছু সময় পর তিশা চলে যায়। আমি দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে অভিক আসলে আমি ফারদিনের বাসা থেকে বের হয়ে চলে আসি নদীর পাড়ে। ফারদিন মাঝখানে আর দুইজন দুই পাশে। তিশা চল, আমরা আইসক্রিম নিয়ে আসি। আপনি বসুন, আমরা আসছি বুড়ো। তিশাকে নিয়ে আইসক্রিমের নাম করে উঠে যাই। হাতের ইশারায় বন্ধুদের আসতে বলি। বন্ধুরা এসে অভিকে ধরে পানিতে ফেলে ইচ্ছে মতো চুবানি দিচ্ছে। তিশা আমার দিকে তাকিয়ে হা করে আছে। চল কিছু সময় আমার প্রেম করি, ততক্ষণে বন্ধুরা নতুন জামাইকে আপ্যায়ন করুক। এত কিছু তুই কখন করলি? কাল রাতে করেছি। তিশাকে নিয়ে আইসক্রিম খেয়ে 3টা আইসক্রিম নিয়ে নদীর পাড়ে এসে দেখি অভিক চিৎপড়াত হয়ে পড়ে আছে। বেচারাকে ধরে গাড়িতে তুলে দেই। তিশাকে নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে দেখি আব্বু এসেছে। আঙ্কেল আন্টির সাথে কথা বলছে আর হাসাহাসি করছে। আব্বু তুমি কখন এসেছো? আব্বু এসে আমাকে জড়িয়ে ধরে তিশার মাথায় হাত বুলিয়ে দেয়। এরপর গিয়ে সোফায় বসি। এই যে দুই পাজি, তোরা যে একে অপরকে ভালোবাসিস সেটা আমাদের বলিসনি কেন? ভাই সাহেব যদি না বলতো আমাদের জন্য তোদের জীবন নষ্ট হয়ে যেত। আমরা দুজন গতকালই জানলাম আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু আন্টি তোমাদের কষ্ট দিয়ে আমরা কিছুই করতে চাই না। আমরা সবাই রাজি, বিয়ে এই শুক্রবারই হবে। সবই ঠিক থাকবে, শুধুমাত্র পাতলো বদলে গেছে। আব্বুর কথা শুনে আমি গিয়ে আব্বুকে জড়িয়ে ধরি। তিশা আন্টিকে। পাগলি মেয়ে, আমাকে বললে আমি কি তোকে না করতাম? ফাজিলটাকে তো আমারও পছন্দ, আর সবচেয়ে বড় কথা তোর সুখটাই আমাদের কাছে সব কিছু আগে। আই লাভ ইউ আম্মু। তোমরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আব্বু আম্মু। আচ্ছা হয়েছে, এবার ছাড় আর বাসা চল, তোদের বিয়ে আয়োজন করতে হবে তো। আমি ঠিক আছে বলে রুমে এসে ব্যাগে ড্রেসগুলো ভরে নেই। বের হতে গেলে তিশা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আজ আর কোনো ভয় নেই, আমরা এক হব আমাদের দুই পরিবারের সম্মতিতে। আমি তিশাকে ছাড়িয়ে ওর কপালে গালে চুমু দিয়ে বলি, রেডি হয়ে যা মিসেস ফারদিন হবার জন্য। আর সব ভালোবাসা। বিয়ে ঠিক হয়েছে আর তোর লুচুগিরি শুরু হয়ে গেছে? আমার বউ, আমি যা ইচ্ছে বলবো। আমি এখন আসি। ফারদিন আমার গালে চুমু দিয়ে হাসতে হাসতে চলে যায়। আজকে নিজেকে অনেক হালকা লাগছে। পাখির মতো আজ উঠতে ইচ্ছে করছে। ভালোবাসার মানুষটাকে আর কিছুদিন পরে নিজের করে পেয়ে যাব। আমার যে আজ কি করতে ইচ্ছে করছে। দেখতে দেখতে 5 দিন কেটে যায়। আজ আমার আর তিশার বিয়ে। গাড়িতে উঠে বসেছি বর্ষেজে। 30 মিনিট পর গাড়ি বিয়ে বাড়িতে এসে থামে। গাড়ি থেকে নেমে ভেতরে যেতেই দেখি বাসাটা কেমন নিস্তব্ধ হয়ে আছে। একজন বলে তিশা পার্লার থেকে আসার সময় অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুব গুরুতর, হসপিটালে আছে। আমি দৌড়ে গাড়িতে উঠে নিজেই ড্রাইভ করতে থাকি। 20 মিনিটের মধ্যে হসপিটালে পৌঁছে যাই। রিসেপশনে একজনকে জিজ্ঞেস করতেই আমাকে অপারেশন থিয়েটার দেখিয়ে দেয়। দৌড়ে অপারেশন থিয়েটারের সামনে গিয়ে দেখি আঙ্কেল আন্টি দাঁড়িয়ে কান্না করছে। আমাকে দেখে আন্টি জড়িয়ে ধরে আরও শব্দ করে কান্না করে দেয়। আমার মেয়ের সাথে কেন এমন হলো বাবা? আজ তোর লাল বেনারসি পরে তোর বাসায় যাবার কথা, কিন্তু দেখ রক্তাক্ত হয়ে হসপিটালে পড়ে আছে। আমি আন্টিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকি। আব্বু এসে ডক্টরের সাথে কথা বলে। 3 ঘন্টা পর অপারেশন শেষ হয়।
ডক্টরের কাছে গিয়ে তিশার অবস্থা জিজ্ঞেস করতেই ডক্টর বলে ভয়ের কিছু নেই, মাথায় একটু আঘাত পেয়েছে, যত্ন নিলে 1 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে। আর বাম হাতটা ভেঙে গেছে, সেটা ঠিক হতে 6 মাসের মতো সময় লাগবে। আমি দেখা করতে চাইলে ডক্টর বলে একটু পর কেবিনে শিফট করা হবে, তখন দেখা করতে পারবে। চোখ খুলে নিজেকে হসপিটালে আবিষ্কার করি। বাম হাতটা বুকের উপরে প্লাস্টার করা, মাথায় একটু ব্যথা করছে, ডান গালটা মনে হচ্ছে কেউ ধরে রেখে আছে। ঘাড় বাগিয়ে দেখি ফারদিন বেডে মাথা রেখে ঘুমিয়ে আছে। হসপিটালের দেওয়ালের ঘড়িতে তাকিয়ে দেখি রাত 2টা বাজে। সেই বিকেলে বাসা থেকে বের হয়েছি। পার্লার থেকে সেজে গাড়িতে উঠতে গেলে একটা ট্রাক এসে ধাক্কা দেয়। গল্পটির পরে পর্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আজকের মতো বিদায় নিন। আল্লাহ হাফেজ।